আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বিকেলবেলা আপনাদের সাথে যুক্ত হলাম কিছু কথা বলার জন্য। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই ইম্পর্টেন্ট কথা। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের অনেক উপকার আসবে। অনেক উপকার আসবে। বাস্তব জীবনে এবং এটা প্র্যাকটিক্যালি আমি প্রমাণ করে দেখছি আপনাদের অনেক উপকার আসবে। সেটা হলো কি? আমরা বলি যে আমার মা আমার সাথে যেমন আমি বলি, আমার মা আমার সাথে এমন করে কেন? আ তো আরেকজনের বাড়িতে গিয়ে তার কাছে শুনি তারও বাবা নাকি তার সাথে এমন করে। তার আরেকজনের সাথে গিয়ে শুনি তার মা তার সাথে এমন করে, তার খালা এমন করে। হ্যাঁ, এটা হওয়ার পিছনে কিছু কারণ আছে। অনেকেই বলে যে এটা মেন্টাল, হাফটাল, ফুলটাল। হ্যাঁ, আসলে মেন্টালও না, ফুলটালও না, হাফটালও না। যাদের মধ্যে বাংলা অক্ষর নাই, যারা ক লিখতে পারে না, ক লিখতে পারে না, ক উচ্চারণও করতে পারে না, মানে বাংলা অক্ষরগুলো উচ্চারণ করতে পারে না, পড়তে পারে না, এদের মধ্যে এই সমস্যাগুলো। তারা জেলাস ফিল করে। তারা কি করে? জেলাস ফিল করে। তারা আসলেই মানে কি মনে করে কি যে সে তো বড় হয়ে গেল, আমি কি হইলাম? আমি তো কিছু হইতে পারলাম না। আমার উপরে না সে আগায় গেল, দেখি আমি চেষ্টা করে ঝগড়া করে তার সাথে পারি কিনা। মানে আমার বয়সে আমি যতটুকু, মানে আমার বয়স ৩৭-৩৬ বছর বয়স। এই বয়সে আমি ৩ বছর শুধু ঢাকায় ছিলাম, বাকি বয়সটাই আমার গ্রামই কাটলো। যাদের মধ্যে সে বাবা হোক, মা হোক, খালা খালু, মামা মামি যাই হোক, মানে যাদের মধ্যে বাংলা অক্ষরটা নাই, বাংলা উচ্চারণ করতে পারে না, তারা ওই বুঝবে না ছেলে, বুঝবে না মেয়ে, বুঝবে না বাবা, বুঝবে না মা, বুঝবে না ভাই বোন, কেউ বুঝবে না। তারা তাদেরটাই শুধু বুঝবে। তারা মনে করে যে আমি যা বলি ওটাই ঠিক, দুনিয়ার মানুষ যা বলে ওইটা বেঠিক। এইটা তো গ্রামের মানুষ অনেকেই মনে করে যে গ্রামের মানুষ খারাপ। না, গ্রামের মানুষ আসলে কখনো খারাপ না। গ্রামের মানুষ আসলেই ভালো। খারাপ হলাম আমি, কই আমাকে তো কেউ কান বুদ্ধি দেয় না, আমি কোথাও গিয়ে বসি না, আমি তো কারো কান কথা শুনিও না। ওই যে আমার খালু ক্ষেত লাগাইতেছে, ওই যে ক্ষেত লাগাইতে আসছে, এইখান দ্বারা এদের আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি যে আমি কান বুদ্ধি শুনি না। আমি গিয়ে কারো কাছে বসলে আমাকে অনেকে অনেক বুদ্ধি দেয়, তুমি এটা করো, তুমি ওটা করো, ওটা করো। আমি বলি হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু বাড়িতে আসলে কি করি জানেন? আমার ব্রেনটে যেটা চলে, আমার ব্রেনটা যেটা খায়, আমি ওগুলো বাদ দিয়ে আমারটাই করি। আমি মনে করি এটা হচ্ছে একজন শিক্ষিত মানুষের কাজ। যারা দেখবেন যে ঝগড়া করে, তারা অবশ্যই অবশ্যই কারো না কারো বুদ্ধি শোনে। কেউ কুপরামর্শ দেয়, কেউ সুপরামর্শ দেয়, মানে নিজের কোনো ব্রেন বুদ্ধি নাই। এখন তাহলে আরেকটা কথা বলার দরকার যে তাহলে ভাই, যে আপনার পারিবারিক যে ব্যাপারটা চলতেছে, তাহলে আপনি কিভাবে টিকবেন এখানে? আপনি ঢাকা যান, অনেকে বলতেছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন অনেকেই, ভাই ধৈর্য ধরেন, আল্লাহ সুদিন দিবেই। হ্যাঁ, অনেকে অনেক কথা বলছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। হুম। আহ, তার আগে একটা কথা বলে নিই, আপনারা যারা অনলাইনে আমাদের ভিডিও দেখেন, আমাদের হোক আর যারই হোক ভিডিওগুলো দেখেন, আপনারা বাজে কমেন্ট করবেন না। কে জানেন, এখন অনলাইনটা একটা ব্যবসা হয়ে গেছে। ভিডিও তৈরি করে কিছু টাকা ইনকাম করে, এখান থেকে তাদের জীবিকা অর্জন হয়। তো এই জীবিকার মধ্যে খারাপ কিছু বলা ঠিক হবে না। তো যাই হোক, আপনারা কেউ খারাপ বলেন নাই, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আপনাদের কমেন্ট শুনে আমি মুগ্ধ, ভালো লাগছে আপনাদের কমেন্ট পড়ে, খুবই ভালো লাগছে, সত্যি কথা। আপনারা এভাবেই ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। হ্যাঁ, এবার আসল কথায় ফিরে আসি, যে ঢাকা যাওয়া ঠিক হবে কিনা আমার এই মুহূর্তে, গ্রামে থাকা ঠিক হবে কিনা, বা চাকরি করা ঠিক হবে কিনা, তাই না? সত্যি কথা কি জানেন, মানসিক চাপ নিলে মানসিক চাপ হয়,
মানসিক চাপ যদি আমি নেই, যে সে ঝগড়া করতেছে, সে রাগারাগি করতেছে, আমি এটা নিলাম মাথায় নিয়ে তার সাথে ঝগড়া করব, তাহলে হবে। আর যদি মানসিক চাপ না নেই তাহলে কিন্তু হবে না। আমার বয়সে আমি যত দিন থেকে আমি বুঝি, আমি এই ব্যাপারটা নিয়ে কোনো দিনে মানে মানসিক চাপ নেই একদমই না। এখন তাহলে বলবেন ভাই তাহলে ভিডিওতে এসে কেন বলছেন? ওই যে আপনারা কমেন্ট করে শুনতে চাইছেন তাই বলছি, না হলে বলতাম না। আপনারা ভিডিওতে ওই যে কমেন্ট করছেন যে কোথায় উনি, আপনার মা কোথায়, এই জন্য আমি বলছি এই কথাগুলো। আপনারা যদি শুনতে না চাইতেন আমি বলতাম না, সত্যি কথা। কারণ আপনাদেরও তো একটা মানে কথার মূল্য আছে না? অবশ্যই আপনাদের কথার মূল্য আছে, তো একটু মূল্যায়ন করতে হবে। যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখেন, আমাদের সঙ্গে থাকেন, এই জন্য আর কি বলছিলাম। আমার বুঝ হওয়ার পর থেকে মনে করেন 37 বছর বয়স, 7 বছর পর মানে বুঝেছে ধরেন, আর কত থাকলো তাহলে 30 বছর। আমি 30 বছর থেকে এইটা নিয়ে আছি। এখন অনেকেই বলবেন আপনি অনেক ধৈর্যশীল ভাই। উপায় নাই, কোথায় যাব? জীবন থেকে পালানোর কোনো উপায় নেই, একটা উপায় আছে, মৃত্যু। মৃত্যু ছাড়া এই দুনিয়া থেকে আপনি কোথায় পালাবেন বলেন? আপনি ঢাকায় যাবেন, ওইটাও দুনিয়া। আপনি লালমনিরহাটে যাবেন, ওইটাও দুনিয়া। আপনি রংপুরে থাকবেন, ওইটাও দুনিয়া। ময়মনসিংহে থাকবেন, ওইটাও দুনিয়া। কক্সবাজার যাবেন, ওইটাও দুনিয়া। এই দুনিয়ার থেকে পালানোর একটাই রাস্তা, সেটা হলো কি? মৃত্যু। আর মৃত্যু আমি চাইলেও হবে না। আমি যদি মৃত্যু চাই, মৃত্যু হবে? হবে। কিন্তু ওই মৃত্যু কি ভালো? অবশ্যই ভালো না। অতএব আল্লাহ যখন নিয়ে যাবে তখন এই দুনিয়া থেকে পালাইতে পারবো, এর আগে না। তো যাই হোক, তবে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিছি একটাই, সেটা হলো কি, এখন যদি আমার মা আমার সাথে এসে মানে বলে যে কথা বলে, আমি কথা বলবো, কিন্তু এলাকার কিছু গণ্যমান্য দেওয়ানি দরবার, আমার এক আন্টি বলছিল এই কথাটা, যে তুমি এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে বলবা, তাদের সাথে আগে মিশুক, তারপর তোমার সাথে এসব কথা বলুক। তাহলে উনিও একটা শিখবে যে সমাজ কি, দশ কি, আর গণ্যমান্য ব্যাপারটা কি। এখন তোমার কাছে আসে, তুমি সহজে মাইনে নাও, উনি অত গুরুত্বই দেয় না ব্যাপারটা। তা আমি এমন তাফালিং করলে আমি 10 দিন পর যাই আমার ছেলের সাথে কথা বলবো, আমার ছেলে তো ব্যাপারটা মেনেই নেয়, সমস্যা কি? আমার তো হাত পা ধরে কান্নাকাটি করেই, হাউমাউ করে কান্নাকাটি করেই, সমস্যা কি? তো যাই হোক, আমার ওই আন্টিটার কথা আমি এবার রাখবো, যে উনি যে পরামর্শটা দিচ্ছেন এখন আর ওনাকে আমি কথা বলবো না আপাতত। উনি ওনার মতো চলুক, এক কথা, উনি ওনার মতো ছেড়ে দিলাম, চলতেই থাক। যদি কোনো দিন তার প্রয়োজন হয় যে না আমার ছেলে আছে, আমার ছেলের সাথে আমার আমার মেশার দরকার আছে, ছেলের বউ আছে, তার সাথে মেশার দরকার আছে, তখন আমি বলবো বাবা দেখো আমার তো সমাজ আছে, সমাজের মানুষের সাথে আমি মিশতে হয়, গ্রামবাসী আছে, তুমি যাদের গালাগালি করছো, মানে সবাইকে যাদের গালাগালি করছো, তুমি তাদের সাথে মিশো, তাদের কাছে মাপ চাও না কি চাও, তাদের সাথে একটু মিউচুয়াল করে তারপর তুমি আমার কাছে আসো, নাহলে আমি তোমার সাথে কথা বলতে পারবো। এটা আমি একটা ফাইনাল সিদ্ধান্ত, যদি এখান থেকে কিছু একটা ডেভেলপ হয় ব্যাপারটা। তাহলে 30 বছর ধরে জ্বলছি। কত বছর? 30 বছর। 30 বছর থেকে জ্বলতেছি, ঠিক আছে। 30 বছর থাকতে পারলাম গ্রামে, আর বাকি জীবনটা পারবো না কেন? এখন এখান থেকে যদি আমি ঢাকায় যাই সুখের আশায়, সেখানে যদি সুখ না পাই, তখন কার দোষ দিব? ঢাকায় ঘর ভাড়া নিলাম, ঢাকায় ঘর ভাড়া নিয়ে আমি চাকরি করলাম, খাইলাম দাইলাম, ওইখানেও গিয়েও যদি সুখ না পাই, তখন কার দোষ দিব? এখানে না আমার মায়ের দোষ দিয়ে আমি ঢাকা গেলাম। অতএব আল্লাহ তাআলা যার উপরে যেটা দিচ্ছেন সেটাই মেনে নিতে হবে। আমি আবারও বলতেছি, তাহলে আপনারা বলবেন যে আপনি তাহলে ওই ভিডিওটা কেন দিলেন, যে আপনার মার ব্যাপারে আপনারা শুনতে চাইছেন বিধায় দিছি, না হলে দিতাম না। আপনারা কমেন্ট করে করে বলছেন বিধায় দিছি, আপনাদের মতামতের গুরুত্ব দিছি আমি, ব্যাপারটা বুঝছেন? তবে হ্যাঁ,
এইটা একটা কথা বলি, আমার মতো সন্তানের জন্ম যদি এই ঘরে না হয়, কথার কথায় এটা আমি বলি, আল্লাহ মাফ করুক, এই কথা বলা ঠিক হবে কেন জানি না, যদি আমার মনে হয় আর একটু ভালো ফ্যামিলিতে হইতো তাহলে আরও ভালো কিছু হইতো, হয়তো বা দেশের একটা ভালো কাজে লাগতে পারত। আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি। আপনারা হয়তো জানেন না ব্যাপারটা, আমি জানেন না, আমি বলি। আমি একটা সময় টি শার্ট ডিজাইন করে, আমি ওয়েবসাইটটার নামও বলে দিই, একটা ওয়েবসাইট আছে fiverr.com, অনেকেই যারা ফ্রিল্যান্সিং করেন তারা জানেন, যারা জানেন না তারা তাদেরকে বলি fiverr.com। ওইখানে রাত জেগে জেগে প্রায় 30-40 লক্ষ টাকা ইনকাম করছিলাম, বিশ্বাস হবে না আপনাদের, স্টুডেন্ট অবস্থায়। এখন বলবেন ভাই টাকাগুলো কি করলেন? টাকাগুলো তো থাকে না। এই যে হাফটাল মেন্টাল যাই বলি আমার মা, তাকে ভরণ পোষণ খাওয়া দাওয়া, আমি ভরণ পোষণ খাওয়া দাওয়া, পড়ালেখা খরচ, হ্যাঁ, একটা ফ্যামিলি মেনটেন করা, আপনারা তো জানেন, বোঝেন। একটা সন্তানকে মাস্টার্স পাস করান আপনারা যে কত টাকা যায়। মনে করেন আমি অভিভাবক ছিলাম, আমি আবার কি স্টুডেন্ট ছিলাম, তাহলে কত টাকা গেছে। এবং 1 ছটাক জমি পর্যন্ত, জায়গা পর্যন্ত ছিল না। এইবার প্রথম আমার লাইফে এইবার প্রথম এই যে এই জায়গাটুকু 1 লাখ টাকা দিয়ে বন্ধক রাখছি। তাও বন্ধক, যখন আমাকে টাকা ফেরত দিবে তখন জমিদার চলে যাবে, টাকাটা আমার হবে, জমি তার হয়ে যাবে। তা এটা 1 লাখ টাকা দিয়ে বন্ধক রাখছি, এই প্রথম, জীবনের প্রথম। তো এটা যে নিজের জায়গা হইতো খুব ভালো লাগতো, কিন্তু এই জায়গাটা নিতে গেলে, এখন যদি এইরকম একটা জায়গা নিতে যাই, 14% জায়গার দাম আমাদের এখানে যদি না হয়, তাহলে 14% জায়গার দাম কত হবো? মানে দোলার মধ্যে, মানে বাড়ি করার জায়গা না, কিন্তু এটা জাস্ট আবাদ করার জন্য, তাও 10 লাখ টাকা লাগবে। বাড়ি করার জন্য যদি 14% জায়গা নিতে যাই, আমাকে 15 থেকে 16 লাখ টাকা গুনতে হবে, মাটি কাটতে হবে, বাড়ি করতে হবে। 30-40 লাখ টাকার একটা বিশাল অ্যামাউন্ট। সম্ভব? যদি আল্লাহ নিজ হাতে ঢেলে দেয় তাহলে সম্ভব, তাছাড়া সম্ভব না বর্তমান যুগে। তো ওই জন্য বলছি যে আমার মতো ছেলে যদি অন্য কোনো ঘরে জন্ম নিত, যদি খালি বাবা থাকতো, বাবা সাপোর্ট থাকতো একটু, তাহলে দেশের অনেক ভালো কিছু হইতো আমার মনে হয়। যেটা হয়তো একটা ভালো জায়গায় যাইতে পারতাম, এটা আমার মনে হইলো আর কি। তো যাই হোক, আল্লাহর যেটা ভালো মনে হয়েছে, আল্লাহ সেখানেই জন্ম দিচ্ছে, সেখানেই আছি। তাহলে অন্য জায়গায় যদি জন্ম হইতো তাহলে এই জ্বালাগুলো কি সহ্য করতো, তাই না? আল্লাহ তালা হিসাব করছে যে আমি ওকে ওই জায়গাতেই দেবো যেন এর জ্বালাগুলো ও সহ্য করতে পারে। আমার মনে হয় যেটা, যে অন্য কোনো ছেলে হলে তো জ্বালা সহ্য করবে না। তো যাই হোক, এখন কথা হলো কি, অনেক মুরব্বী আছেন আমার ভিডিও দেখেন, অনেক মুরব্বী, আমি জানি আমার দাদিরও বয়সের অনেক মুরব্বী আছেন, অনেক তারপর বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আমার ভিডিওগুলো দেখেন, আমি জানি। আপনাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু এমন কাজ করেন না যে আপনার ঘরের বউটা, আপনার সন্তানটা আপনার উপর নারাজ হয়। সন্তানের প্রতি হক আছে, কিন্তু সন্তানের উপরে 18টা হক, আমি জানি যতটুকু 18টা হক আছে, এই হকগুলো পালন করতে হবে বাবা মার। তার মধ্যে যেমন বিয়া আকিকা, তারপরে বিয়া আকিকা, তারপরে হচ্ছে মুসলমানি, ইলম শিক্ষা, হ্যাঁ অনেক কিছু, এগুলো আমি জানি। তো এমন কোনো কাজ করা যাবে না যাতে সন্তানটা কষ্ট পায়, আপনি মারা যাওয়ার পর আপনার যেন দোয়া বের না হয় মুখ দিয়ে, এমন কাজ করা যাবে না। আপনি মুরব্বী হয়েছেন তো কি হয়েছে, আপনি মনে করছেন যে আপনি মানে পৃথিবী কিনে নিছেন, না, এটা ভুল। আপনিও যেমন আল্লাহর বান্দা, আপনার সন্তানও আল্লাহর বান্দা, যেমন আমার মাও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, ওই যে আমার খালু, উনিও আল্লাহর বান্দা। হিসাব কিন্তু আল্লাহ সবারই নেবে, আপনার আমার সবারই হিসাব নেবে। হিসাব নেবে না এমন কোনো কথা না, সবার হিসাব নেবে। আপনি কি করলেন, আপনি কোথায় গেলেন, আপনি কাকে ঠকাইলেন, কাকে ঠকায় খাইলেন, হিসাব নেবে। যাই হোক, মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা, আপনারা আমার ভিডিও দেখেন, দেখবেন, দোয়া করি আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের জ্ঞান দিতে পারবো না, আপনাদের অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, আপনাদের কাছে জ্ঞান নিয়ে আমরা চলবো। এটা আমি আবারও স্বীকার করি যে আপনাদের কাছে জ্ঞান নিয়ে আমরা চলবো।
তবে এমন জ্ঞান দিবেন যাতে আমরা চলতে পারি, আমাদেরকে কেউ খারাপ বলতে না পারে। আপনারা এমন আচরণ করবেন না বউ বাচ্চা নাতি পুতি এদের সাথে যাতে আপনাদেরকে কেউ খারাপ বলে। আজকে আমাদের বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে পরিবারগুলো গ্রামে আর নাই, সব ঢাকামুখী। প্রতিটা পরিবার থেকে দেখবেন যে বউ বড় ছেলের ওয়াইফ ঢাকা, ছোট ছেলের ওয়াইফ ঢাকা, মেজো ছেলের ওয়াইফ কোথায়? ঢাকা। কেন ঢাকা? কারণ হইল একটাই, আপনারা জানেন সেটা কি কারণ, তারপরও বলি। এই যে কূটনীতি দুর্নীতি, মানে কূটনীতিক চাল, দেখা গেল একটা বউর বাচ্চা হইল না, 1 বছর হইল না, 2 বছর হইল না, তখন বলবে কি তোমার বাচ্চা হয় না, কি সমস্যা তোমার? কিন্তু উনিও মেয়ে মানুষ, উনি জানে যে কি কারণে বাচ্চা হয় না, কিন্তু তারপরে এসে বলবে এই কথা, বউকে বলবে তোমার বাচ্চা হয় না কেন। তারপরে উনি জানে যে ওনার মেয়ের কি সমস্যা, ওনার মেয়ের কি কারণে মানে অসুস্থ, তারপরেও ছেলের বউকে বলবে তোমার এই রোগটা ভালো হয় না, কিন্তু অথচ খবর নিয়ে দেখেন ওনার মেয়ের ওই রোগটা ভালো হয় না। মানে নিজের মেয়ের বেলায় 16 আনা, আমি যেটা বুঝলাম নিজের মেয়ের বেলায় 16 আনা, কিন্তু পরার মেঘ দেখতে পারি না। এই আমাদের গ্রামের, বিশেষ করে গ্রামের মানুষটা হচ্ছে এরকম। গ্রামে না, এখন শহরও এগুলো ঢুকে গেছে। গ্রাম থেকে আস্তে আস্তে শহর, মানে গ্রামের বীজ তো শহরে ঢুকে গেছে ঘরে ঘরে। নিজের মেয়েকে এখন বলবেন যে বউর পক্ষে হয়ে কথা বলতেছে না, বউয়ের পক্ষ নিয়ে কথা বলতেছি না, যেটা উচিত যেটা ন্যায় সেটাই কথা বলতেছি আমি। নিজের মেয়েকে মানে তুমি এটা করো না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু যদি পড়ার মেয়ে হয়, এই বউটা খুব অলস, ভোরবেলা ঘুম থেকে ওঠেই না, ফজরে আজানের সময় ওঠে না, রান্না বাড়া করে না, ঠিক মতো মান্দা ঘষা করে না, ও সেবা যত্ন করে না। এই যেগুলো হচ্ছে কি জানেন, কথায় কথা আসে, হ্যাঁ, কথার গাড়ি চললে চল হয়েই যায়। তো ফাইনালি ডিসিশন, গ্রামেই থাকতেছি, শহরে যাইতেছি না। এতে যত বড় বিপদ হোক গ্রামে থাকবো। এখন আমি মনে করি আমার পিছনে তো মানুষ আছে, সমস্যা কি? এই যে আমার খালু আছে, এই যে আমার খালু আছে, আমার মা মেন্টাল হলেও আছে, আমার ওয়াইফ আছে, আমার শ্বশুর বাড়ির লোকজন আছে, আগে তো কেউ ছিল না। ও এখন আমার মামাতো ভাই আছে, খালাতো বোন আছে, সমস্যা কি? এত মানুষ থাকার পরও যদি আমার বিপদ হয়, তাহলে বুঝে নিতে হবে যে আমার প্রতি তাদের ভালোবাসা নাই। জোর করে কখনো প্রেম প্রীতি ভালোবাসা হয় না। ওই কথায় বলে না যে ঠাসিয়া প্রীতি ঘষিয়ে রূপ, কখনো হয় না। এগুলো হলো মনের ভালোবাসা থাকতে হবে। মন থেকে যদি ভালোবাসি, কলিজা পর্যন্ত ছিঁড়ে খাওয়ানো যাবে। এই হলো ব্যাপার। যাই হোক, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি কমেন্টগুলোর উত্তর দিব আপনাদের একদিন। আপনাদের ভিডিও করেই আপনাদের কমেন্টের উত্তর, কে কী কমেন্ট করছেন কমেন্টের উত্তরগুলো দিব একদিন ইনশাল্লাহ, চেষ্টা করব। শুধু ওই ভিডিওতে যে গত যে ভিডিওর, আর বাকিগুলোর তো ইনশাল্লাহ উত্তর দিব। ওই ভিডিওটা নিয়ে একটা ভিডিও করব যে কে কী কমেন্ট করছেন। যারা এখনও কমেন্ট করেন নাই, ঝটপট কমেন্টগুলো করে ফেলেন ওইখানে, আমি সেই কমেন্টের উত্তরগুলো দিব ইনশাল্লাহ। তবে আর একটু কথা বলি ভিডিওর শেষ অংশে এসে, সেটা হলো কি জানেন, বাবা অন্যায় করছে, অন্যায়ের প্রতিবাদ করো। মা অন্যায় করছে, অন্যায়ের প্রতিবাদ করো। ভাই অন্যায় করছে, অন্যায়ের প্রতিবাদ করো। কিন্তু বাবা মাকে খাবার বন্ধ করা যাবে না, এটা হাদিসে আছে। যে তোমার বাবা ইহুদি হয়ে গেছে, যাক না, তোমার মা খ্রিস্টান হয়ে গেছে, যাক, তোমার মা কই গেছে দেখার টাইম নেই, সে অন্যায় করছে করছে, তুমি পারলে প্রতিবাদ করো, সমস্যা নেই, কিন্তু ভাত বন্ধ করা যাবে না। দেখা গেল তোমার সামনে না খেয়ে আছে, তোমাকে খাবার দিতেই হবে তাকে। এখানে আমরা ধরা খাওয়াতে আল্লাহর কাছে। সুতরাং
আমরা যে যেখান থেকে থাকি না কেন বাবা মাকে যতই তারা আমাদের কষ্ট দিক, কিন্তু প্রতিবাদ করব, আবার খাবারও দেব। হে তুমি এটা অন্যায় করছো, মা তুমি এটা অন্যায় করছো, বাবা তুমি এটা অন্যায় করছো, ঠিক আছে, ঝগড়াঝাটি হয়ে গেল, কিন্তু পরে আবার খাবার দিব। এটা হাদিসে আছে যে মা তুমি এটা অন্যায় করছো, তোমার এটা অন্যায় করা ঠিক হয়নি, এটা অন্যায় করা যাবে না, প্রতিবাদ করো, এটা প্রতিবাদ। বাবা তুমি অন্যায় করছো, এটা অন্যায় করা যাবে না। হিন্দু হয়ে গেছে তোমার, আমি মুসলমান, আমার বাবা হিন্দু হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, বৌদ্ধ হয়ে গেছে, যে যা হয়ে গেছে, তুমি এটা গেছো, তুমি এটা অন্যায় করছো, ঠিক আছে, তুমি এটা শুধরাও, এটা বলতে পারবো, কিন্তু ভাত বন্ধ করা যাবে না। অনেক ছেলে মেয়ে আছে বাবা মাকে ভাত দেয় না। এখন অনেকে বলুন ভাই আপনার মাকে আপনি কি ভাত দেন? ওই যে আমার খালু আছে, জিজ্ঞেস করেন, যেদিন আমার নামে পুলিশ নিয়ে আসছে তার আগের দিন 12,000 টাকা নিচ্ছে, আমার কাছে টাকা নিচ্ছে, আমার নামে পুলিশ নিয়ে আসছে। টাকা, পুলিশের তো টাকা ছাড়া নড়বে না। থানা যান, কোর্টে যান, যেখানেই যান, টাকা ছাড়া কি আছে? অটো গাড়ি ভাড়া যাইতে পুলিশ না নিল, গাড়ি ভাড়া তো লাগে নাকি? অটো দিয়ে গেছে, টাকা লাগে নাই? তো যাই হোক, আমার এখানে ভাতের কোনো মানে ভাত পাবে সে, কিন্তু কথা হলো সে যদি অন্যায় করে প্রতিবাদ করব আমি, এটাই ফাইনাল কথা। তারা যদি অন্যায় করে প্রতিবাদ আমি করবো, প্রতিবাদমূলক কথা বলবোই আমি। তাহলে আপনাদের পরামর্শ, আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই গ্রামে। আর পরিশেষে বলতে চাই, গ্রামের লোক একটাও খারাপ না, গ্রামের মানুষ আসলেই খারাপ না। কিন্তু আমি যদি খারাপ হই, গ্রামের মানুষ তো সুযোগ নেবে। এটা শুধু গ্রামে না, শহরেও আমি যদি খারাপ হই, সুযোগ নিবেই মানুষ। আর আমি যদি ভালো হই, কেউ সুযোগ নিতে পারবে? কখনই না। তো এই হলো ব্যাপার। তো অনেক কথাই বললাম, কথা বলার মধ্যে তো অনেক ভুল ত্রুটি থাকে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যারা মায়েরা আছেন, খালারা আছেন, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আপনারা ভুল ত্রুটি আমার মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর এবং ভুল ধরিয়ে দেবেন, যা বাবা তোমার এই কথাটাই ভুল আছে, আমি সংশোধন করার চেষ্টা করব। কারণ শিক্ষার তো কোনো শেষ নাই, না আছে বলেন? শিক্ষার কোনো শেষ নাই, শিখতে হবে আরও। তবে পড়াশোনা করেন, পড়াশোনারও বয়স নেই। এখন অনেকেই বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন যে বাবা তুমি তো একটা কথা বললা, সেটা হলো যে যাদের মধ্যে পড়াশোনা নাই তারা কোনো জ্ঞানই হয় না, অধিকাংশই হয় না, 70%, 60% হয় না। হাতে কোনো কয়েকজন হয়, সেটা হলো অলৌকিকভাবে, হাতে কোনো কয়েকজন হয় জ্ঞানী, তাছাড়া বাকিগুলো হয় না। যাদের শিক্ষা নেই তারা কিন্তু অতটা জ্ঞানী হয় না। এটার উদাহরণ আছে, আপনারাও জানেন, আমিও জানি, আপনারা জানেন। তো যাই হোক, কথা বাড়াইলে বাড়ে, কথা কমাইলে কমে। এখন কথা হইলো, গ্রামে আমাকে জায়গা কিনতে হবে, জায়গা কিনে বাড়ি করতে হবে, সেটা হলো আসল কথা। এখন এত বড় জায়গা তো কিনতে পারবো না, 4, 5, 10 শতাংশ জায়গা যদি কিনতে পারি, মানে যদি কেউ বিক্রি করে, হয়তো টাকা লাগতে পারে ওই রকম 5, 7, 10 লাখ টাকা লাগতে পারে। আস্তে আস্তে ম্যানেজ করি, এখন কষ্ট করে করে ম্যানেজ করতে হবে। আমার তো আর কেউ নেই, আর ভাই ও বোন কেউ নাই যে তারা দিবে, তাদের কাছে কিছু টানবো, তাও নেই। এখন আস্তে আস্তে কষ্ট করি, দেখি আল্লাহ তাআলা যদি লিখে রাখে কপালে, তাহলে বাড়ি হবে একটা, আর যদি কপালে না লিখে তাহলে তার হবে না। এটা নিয়ে আর আফসোস নেই। আমার হাত আছে, আমার পা আছে, আল্লাহ আমার মাথার ব্রেন ভালো রাখছে, শরীর সুস্থ রাখছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ। আমার আর কিচ্ছু দরকার নেই। আমার বাবা আমাকে জমি দিল না, এটা নিয়ে দুঃখ নাই আর। আপনারা জানেন, খাগড়াছড়ি গেছি, ভিডিও দেখছেন, জায়গা জমি ছিল, ওখানে আছে, এবং ইট কেনাও ছিল। আমি যুদ্ধ করলে বা একটু চেষ্টা করলে নিতে পারতাম, কিন্তু চেষ্টা করে জায়গা নিলাম, চেষ্টা করে ইট নিলাম, বাড়ি করলাম, চেষ্টা করে তার সুখ পাবো না। সুখটা হলো মনের ব্যাপার।
আমি এই যে এখানে নিজে ইনকাম করতেছি, সরকারি জায়গায় বাড়ি করে আছি, তা সত্য তাই, মিথ্যার কিছু নেই। বাবার আছে অনেক, আমার কিছু নেই, বাবা দেয় না আমার। এখন মিথ্যা বলে লাভ আছে? লাভ নেই, কারণ ওখানে আরও ভাই আছে, সৎ মা আছে, তারা দিবে না, না দিল তো করার কিছু নেই, না আছে বলেন। এখন নিজে ইনকাম করে করতে হবে, চেষ্টা করতেছি। আপনারা সঙ্গে থাকেন, একটু ভিডিওটি দেখেন। আমার এই ভিডিওগুলো দেখলে হয়তো বা এখান থেকে কিছু সংসার খরচের টাকাটাও যদি উঠে আসে, তা সত্যি কথা। ইউটিউব ভিডিওর থেকে ভাইরাল না হলে টাকা আসে না বেশি, যা সত্যি। মানে ভাইরাল হওয়া লাগে। ভাইরাল কীরকম? মানে ভিডিও ছাড়া মাত্রই লাখ লাখ ভিউ, ভিডিও ছাড়া মাত্রই লাখ লাখ ভিউ, তাহলে হয়তো বা মাস শেষে 50, 60, 1 লাখ টাকা বেতন পাওয়া সম্ভব। আর যদি ভাইরাল না হয়, এই যে 2000, 4000, 5000 ভিউ, এগুলার পেমেন্ট 2 মাস 1 মাস পর পর পাওয়া যায়। কেমন পেমেন্ট? 10,000, 15,000, 20,000 হাইস্ট এগুলা, এর উপরে না। এটা যারা ইউটিউবিং করে তারা জানে, বাকিরা কিন্তু বুঝবে না, বা আপনারা জানেন না অনেকেই। এগুলো অনেক আবার রিস্ক আছে, অনেক কাজ আছে। তো এখন এর পাশাপাশি আরেকটা ব্যবসা শুরু করব আমি অনলাইনে, আপনাদের জানাবো, দেখাবো আমার সাইটটা। আপনারা ওই সাইটটা দেরি আছে, আরও 2-3 মাস সময় লাগবে, ওখানে ইনভেস্টমেন্টের দরকার আছে, ওখানে আবার শ্রম দিতে হবে প্রচুর পরিমাণে। দেখা গেলো এখানে আমার 2টা চ্যানেল আছে, 2টা চ্যানেল ভিডিও করি, আপলোড করি। হ্যাঁ, এখানে অনেক সময় চলে যায়, আবার ওইটা কাজ করতে হয়। আবার তো আমি মানুষ, মেশিন না, রেস্ট নিতে হয়, একলা মানুষ। আর এমন দক্ষ ছেলে পেলেও নাই আমাদের এলাকায় যে আমি নিয়ে তাদেরকে নেব। আর নিলেও কি তারা বলে কি জানেন, তাদের কাজ শিখাবো, তারা বলবে কি আমাকে দিয়ে ইনকাম করে খায়। এই জন্য কাউকে নেই না, নিজে যতটুকু পারি অতটুকুই করি, অতটুকু করার চেষ্টা করতেছি। তো আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট মানে আমাকে হয়তো আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কেমন সাহায্য? এই যে ভিডিওগুলো দেখেন, হয়তো 1 মাস পর যদি আমি 15,000 টাকা পাই, তো আমার সংসার খরচটা হয়ে গেল। আর ওই দেখা গেল যে আদার যে সাইটগুলোতে কাজ করি, রাতের বেলায় সন্ধ্যার পর যে বসি, যে সাইটগুলোতে কাজ করি, ওখান থেকে যদি 20,000 টাকা আমি ইনকাম করতে পারি, সেগুলো আমার জমা হইল। বিষয়টা কিন্তু এইরকম। তো ভালো আছি, হতাশ না। হতাশা হলো মুনাফিকের লক্ষণ। তারা হতাশ হয়ে যায়, আমার দ্বারা কিছুই হবে না, পাবো না, এটা সেটা, এটা আমি মনে করি মুনাফিকের লক্ষণ। জীবনে অনেক কান্না করছি এই পারিবারিক ব্যাপার নিয়ে, যে বাবার আদর পাইলাম না, মায়ের আদর পাইলাম না, না পাইলাম নানার আদর, না নানি, না দাদা, না দাদির, না ভাই, না বোন, কেউই তো নেই। অনেক কান্না করছে জীবনে, এখন আর অত কান্নাকাটি করি না, নিজের দুঃখ নিজের কাছেই রাখি। অত কান্নাকাটি করে কি হবে? মন চাইলে রাতের বেলা একা একা কান্নাকাটি করি, কাউকে দেখাই না। আর ছেলে মানুষরা কাউকে দেখায় না। তো সর্বশেষে যে বুঝে গেলাম এইটাই, যে যাদের মধ্যে পড়াশোনা নাই, যারা বাংলা লিখতে পারে না, পড়তে পারে না, তারা ঝগড়া করবেই, তারা অন্যায় অত্যাচারমূলক কথা বলবেই, তাদের কথায় কান দেওয়া যাবে না, নিজের গতিতে আগা দিতে হবে। এক। দ্বিতীয়ত, তাদের ভয়ে, তাদের ঝগড়াঝাটির ভয়ে যে গ্রাম ছেড়ে পালাবো, এটা করা যাবে না। 2। তৃতীয়ত, মরলে গ্রামেই মরব। গ্রামে যদি সুখ না পাই, শহরে গিয়ে যে সুখ পাবো এমন কোনো কথা নেই। 3। চতুর্থ, রাত পোহাবে, গ্রামবাসীকে দেখবো, এটা আর ভালো লাগা। গ্রামের মানুষ ডাকলেও পাওয়া যায়, এমনি না আসুক, কয়টা টাকা দিলে তো অন্তপক্ষে তারা আসে, তারা জানে চেনে। এটা হচ্ছে ফাইনাল ডিসিশন আমার। অনেকেই এখন অনেক কথাভাবে বলবেন। আর যদিও কোনোদিন যাই, শহরে টহরে যাই, আপনাদেরকে জানাবো যে আসলে আমি শহরে আসতেছি। যদি যাই, এটা যাওয়ার চিন্তা ভাবনা নাই, 100-র মধ্যে 99% নেই। মানে বেড়াইতে যাওয়ার সেটা হিসেবে আলাদা, কিন্তু একবারে ফাইনাল যে উঠে যাবো, ওখানে সেটেল হবো, এমন কোনো চিন্তা নাই আমার। গ্রামকেই ভালোবাসি, গ্রামের মাটিগুলোর গন্ধ আছে, এই গ্রামের মাটির এই গন্ধকে আমি ভালোবাসি।
আশা করি বুঝতে পারছেন। আর আমার মাকে নিয়ে আর কেউ কোনো কমেন্ট করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। ওনাকে নিয়ে ভালোও বলবেন না আর মন্দও বলবেন না। উনি ওনার মতো থাক, ওনাকে ওনার মতো থাকতে দেন। উনি সুখে থাক, ভালো থাক। আমাদের জন্য দোয়া করুন, আমরা সুখে থাকি, ভালো থাকি। ঝগড়া মানুষের জীবনে হয়, হবে, হইতেই থাকবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই ঝগড়া আছে। কী করব? যদি নিজের সন্তান হইতো, নিজের যদি সন্তান ওইরকম হইতো, ফেলাই দিতে পারতাম? না। খারাপ হোক, মেন্টাল হোক, কী করে করুক, উনি ওনার মতো করতেই থাক। এতে যদি আমার জীবন চলে যায়, যাবে, সমস্যা কোথায়? ওনার হাতে, মায়ের হাতে যদি সন্তানের জীবন যায়, এটা তো আর ভালো কথা, এটা পরম সৌভাগ্যের কথা আমি মনে করি। আপনাদের কাছে অনুরোধ, ওনাকে নিয়ে আর কেউ কোন বাদে কমেন্ট করবেন না। আল্লাহ হাফিজ।